আচ্ছা, আপনার সংগ্রহে যত পোশাক রয়েছে তার সবটাই কি আপনার প্রয়োজন? ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। নমস্কার, আমি দেবী সাহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইকো ইন্ডিয়াতে। বিশ্বে মোট কার্বন নির্গমনের 10% আসছে ফ্যাশন শিল্প থেকে। বুনন, রং, পরিবহন, এমনকি ল্যান্ডফিল পর্যন্ত। আমরা যে ধরনের পোশাক পরি তা পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে। আর আজকের পর্বে তাই আমরা এমন এক পৃথিবীর গল্প বলবো যাকে অন্তত ফ্যাশনের জন্য কোনো মূল্য দিতে হয় না। কে বলতে পারে, হয়তো এই পর্বের শেষে আপনি আলমারিতে কি রাখবেন সেটাও পুনর্বিবেচনা করে দেখলেন। আজ থাকছে সেকেন্ড হ্যান্ড কাপড়ের বাজারে ঢুকে গেছে ফাস্ট ফ্যাশন। এটি কি পরিবেশের জন্য ভালো নাকি খারাপ? মাশরুম দিয়ে তৈরি চামড়া ফ্যাশনের জন্য কি টেকসই উপাদান? এবং পাতা, বীজ বা সবজি দিয়ে তৈরি পরিবেশ বান্ধব প্রাকৃতিক রঙের কথা। নতুন পোশাক কেনা সবসময় রোমাঞ্চকর, কিন্তু তা ট্রেন্ডের বাইরে যেতে, জীর্ণ হতে বা একঘেয়ে হয়ে যেতে কত সময় লাগে? ফাস্ট ফ্যাশন যতই জনপ্রিয় হচ্ছে, ততই ব্যবহার করা কাপড় ফেলে দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা কমছে। আমরা যত পোশাক ফেলে দিই তার 80% ল্যান্ডফিলে পরিণত হয়। নাভি মুম্বাইতে এই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে। কিভাবে, চলুন দেখব। ক্রেতাদের কাছে এ এক স্বর্গরাজ্য। আধুনিক বা চিরাচরিত, এখানে সবার জন্যই কিছু না কিছু রয়েছে। মুম্বাইয়ের সেজল সচদেব তার পছন্দের বুটিকগুলোতে ঘুরে বেড়াতে ভালোবাসেন। I'm a mother as আমি well as a একজন মা business owner. এবং একজন ব্যবসায়ী। And I আমাকে have a প্রায়ই নতুন need জামাকাপড় to কিনতে buy হয়, clothes কারণ আমি very চাই often আমার because I like আলমারি my যেন নতুন wardrobe to look পোশাকে ভরা fresh. থাকে। My বাচ্চাদের looks have স্কুলে to be আনা নেওয়া, different because অফিসের school মিটিং, drop-off, সবকিছুর pickups, জন্য work আমার meetings. সাজগোজ So I আলাদা হয়। like to dress up accordingly. তার বাতিল জামাকাপড়গুলো কোথায় যায় সেজল হয়তো অতটা ভেবে দেখেন না। শেষমেশ সেগুলো শহরের বাইরের বড় আবর্জনার মাঠে গিয়ে পড়ে ও পরিবেশ দূষিত করে। ভারতে প্রতি বছর ৭৮ লক্ষ টন কাপড়ের বর্জ্য তৈরি হয়। অন্যান্য আবর্জনার মতোই এর অনেকটা শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়। ফাস্ট ফ্যাশনের চল মানেই নিত্য নতুন ডিজাইনের, আরও বেশি নকল এবং দ্রুত সস্তা মানের প্রচুর পোশাক তৈরি করা। তাই কাপড়ের বর্জ্য আরও বাড়ার আশঙ্কাই বেশি। The purchasing capacity ভারতে মানুষের ক্রয় ক্ষমতা comprehensively increased in India. সামগ্রিকভাবে বেড়েছে, At the same কিন্তু time, একই the সাথে কোনো একটা জামা number of বেশিবার time পরার one প্রবণতা garment is worn কমে in গিয়েছে। India or by a consumer has also decreased. কাপড়ের বর্জ্যের এই পাহাড় কমানোর একটা উপায় হতে পারে পুনর্ব্যবহার। কিন্তু জামাকাপড় একবার বাড়ির অন্যান্য আবর্জনার সাথে মিশে ভাগাড়ে চলে গেলে সেগুলো নোংরা হয়ে যায়, দাগ ধরে যায় এবং তা আর প্রক্রিয়াজাত করার মতো থাকে না। এর সাথে আছে আরেক সমস্যা। These garments or these এই textiles কাপড়গুলি are heavily অতিমাত্রায় blended. মিশ্রিত, More than অর্থাৎ 50% ফেলে দেওয়া কাপড়ের post-consumer textile অর্ধেকেরও waste is বেশি blended, একক not উপাদানের বদলে made মিশ্র out of উপাদানে any তৈরি। pure one তাই fabric, এগুলো which is why it is পুনর্ব্যবহার very করা difficult to কঠিন। recycle, difficult to manage. নাভি মুম্বাইয়ের এই বস্ত্র পুনরুদ্ধার কেন্দ্রটি পরিবর্তন আনতে চাইছে। এখানে রোজ 200 কেজি পুরনো জামাকাপড় আসে। প্রায় 150টি আবাসিক এলাকায় বিশেষ পাত্র বসানো হয়েছে, যেখানে বাসিন্দারা বাড়ির অন্যান্য আবর্জনা থেকে আলাদা করে তাদের পুরনো জামাকাপড় ফেলতে পারেন। স্থানীয় বিভিন্ন সংস্থার কর্মীরা সেই কাপড়গুলোকে মান এবং উপাদান অনুযায়ী আলাদা করেন। जो टैग और विदाउट टैग वाला, जो टैग वाला रहता है কিছু ना वो हम लोग কাপড়ে রিউজ লেবেল में থাকে, निकालते কিছুতে থাকে हैं না। और विदाउट टैग লেবেল वाला সহ मतलब কাপড়গুলো जो कपड़ा अच्छा लगता পুনর্ব্যবহারের है জন্য उसका আলাদা করা कलर হয়। में कुछ যেগুলোতে डिफरेंस नहीं লেবেল है, कलर নেই पे কিন্তু अच्छा है, কাপড়ের ज्यादा মান ও রিউজ রং नहीं हुआ ভালো, होगा, হয়তো খুব বেশি तो हम পরাও लोग হয়নি, রিউজ में निकालते সেগুলো हैं। और পুনর্ব্যবহার अपसाइकलिंग করা में হয়। जैसे कि আর ডেনিম, ট্র্যাক প্যান্ট, শার্ট ये सब এগুলো हम लोग আলাদা রাখা अपसाइकल হয়, में निकालते যাতে हैं তা जिससे দিয়ে कुछ অন্য तो পণ্য प्रोडक्ट बन তৈরি सकते করা हैं। যায়। और डाउन আর साइकिल যেসব में जैसे জামায় कि হয়তো ड्रेस তেলের रहेगा বা অন্য जिसमें কিছুর দাগ थोड़ा আছে सा दाग বা लगा যেগুলো हुआ ছেঁড়া, या সেগুলো कुछ तो নিম্নমানের ऑयल কাজের दाग জন্য আলাদা ऐसे করা जो হয়। रहता है ना थोड़ा सा फटा हुआ, तो हम लोग डाउन साइकिल में निकालते हैं। এই পুনরুদ্ধার কেন্দ্রটি 2024 সালের অক্টোবরে কাজ শুরু করে এবং এখানে 80 জন নারীর কর্মসংস্থান হয়েছে। প্রকল্পের সহযোগী একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের নিয়োগ দিয়েছে। নাভি মুম্বাই পৌরসভাই এই কেন্দ্রটি গড়ে তুলেছে এবং এখনও তারা এর প্রধান পৃষ্ঠপোষক।
कि जो भी আমরা চেয়েছিলাম कपड़ा वहाँ पे এখানে आएगा আসা वो প্রতিটা पूरा কাপড় যেন उसका सर्कुलर একমুখী प्रोसेस প্রক্রিয়ার होगा বদলে वो চক্রাকার लीनियर प्रोसेस প্রক্রিয়ার नहीं মধ্যে দিয়ে होगा যায়। এই सर्कुलर प्रोसेस की প্রক্রিয়ায় वजह এখানে से যা क्या हो जाएगा আসছে जो তা आया है পুরোপুরি কাজে पूरा লাগানো হয় यूज এবং में आ সেখান থেকে जाएगा একটি और उससे লাভজনক कुछ শিল্প গড়ে इकोनॉमी भी ওঠে। जनरेट हो जाएगी। রূপান্তর বিভাগে প্রক্রিয়াজাত কাপড়ের বর্জ্য থেকে ব্যাগ, গয়না, স্টেশনারি এবং জ্যাকেট তৈরি হয়। লেগিংস এবং টি শার্টের মতো কাপড় দিয়ে টেবিলের কাপড়, ব্যাগ এবং কাপড়ের পুতুল বানানো হয়। एक भी कपड़ा हम एक चिंदी भी मिस কাপড়ের वेस्ट একটা जाने नहीं টুকরো যেন देते। নষ্ট हम না হয় তা আমরা छोटे-छोटे जो নিশ্চিত করি। আমরা ছাঁট क्लॉथ्स অংশগুলোও होते हैं কাজে লাগাই, उनको एक সেগুলো গোল্লা पोटली में পাকিয়ে भर নানা भर জিনিস के তৈরি করি। उसके बहुत সুতোর सारी টুকরো चीजें থেকে শুরু बनाते করে हैं। বড় तो পোশাক हम আমরা সবই धागे ব্যবহার से করি। लेकर बड़े এখানে से बड़ा ব্যবহার করে कपड़ा ফেলে हम দেওয়ার কোনো पूरा यहाँ জায়গাই पर নেই। यूज करते हैं। यहाँ यूज एंड थ्रो वाली चीज कोई सी भी नहीं है। এই পুনরুদ্ধার কেন্দ্রটি শহরের এক সফল উদ্যোগ। গত বছরই এখানে ৪৫ টন পুরনো কাপড় থেকে নতুন পণ্য তৈরি হয়েছে। কেন্দ্রটি এখনও স্বনির্ভর নয়, তবে এটি অবশ্যই একটি দরকারি প্রকল্প। टेक्सटाइल कमिटी और मिनिस्ट्री ऑफ বস্ত্র टेक्सटाइल কমিটি चाहती थी এবং कि বস্ত্র ये মন্ত্রক एक এই अच्छा सा পরীক্ষামূলক सिस्टम बने প্রকল্পটিকে কাজে और লাগিয়ে একটি ভালো इसको ব্যবস্থা और গড়ে भी তুলতে ज्यादा চেয়েছিল, कॉर्पोरेशंस যাতে पे हम অন্য रिप्लिकेट कर পৌরসভাগুলো पाए। এর আদলে तो কাজ করতে পারে। ये भी मुझे बहुत আমি গর্বের खुशी সাথে होगी ये বলছি बताने के অন্য लिए অনেক कि यहाँ पे শহরের बहुत सारी পৌরসভা এই कॉर्पोरेशंस কেন্দ্রটি দেখতে आती हैं। আসে, যেমন আজ जैसे ইন্দোর इंदौर পৌরসভা आज এসেছিল। उन्होंने विजिट এমনকি की है মুম্বাই या পৌর एमएमआर সংস্থা की এবং कुछ ছোট স্থানীয় कॉर्पोरेशंस हैं, कुछ সংস্থারাও और भी এসেছে। अदर এশিয়ান स्मॉल लोकल ডেভেলপমেন্ট बॉडीज ব্যাংকের हैं वो একটি भी आते প্রতিনিধি हैं। দলও এখানে एशियन এসেছিল। डेवलपमेंट बैंक का एक डेलीगेशन आया था। তবে এখানে সব ধরনের কাপড়ের বর্জ্য পুনর্ব্যবহার করা যায় না। ফাস্ট ফ্যাশনের নিম্নমানের কাপড় বড় এক সমস্যা। तो वही चैलेंज है, मतलब সঠিক टेक्निक প্রযুক্তি খুঁজে यही বের उसका করে এগুলি चैलेंज है। কাজে उसके बारे में লাগানোটাই और এখন বড় अभी চ্যালেঞ্জ। तक इतना এ कुछ নিয়ে এখনো R&D যথেষ্ট नहीं গবেষণা हुआ ও था। উন্নয়ন হয়নি, तो তাই R&D আমাদের में এই বিষয়ে আরো গভীরে उसको গিয়ে খোঁজ और করতে হবে। एक्सप्लोर करना चाहिए, तो वो चैलेंज है। বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা মনে করেন বস্ত্রশিল্পকেই এর দায় নিতে হবে। একে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি বা ইপিআর বলা হয়। ভারতে কিছু বর্জ্যের জন্য এমন আইন থাকলেও কাপড়ের জন্য এখনও তা নেই। An EPR and a comprehensive EPR একটি policy সুনির্দিষ্ট can নীতি secure শুধুমাত্র ব্র্যান্ডের মালিক not only বা sustainable উৎপাদকের দিক থেকে manufacturing from the টেকসই part of the উৎপাদন brand নিশ্চিত owners or করবে the না, manufacturers, বরং but টেকসই also ডিজাইনের দিকেও নজর দিতে হবে, sustainable designing যাতে পণ্যের to আয়ু বাড়ে। increase its longevity, its end of life. এই নীতি চালু হলে উৎপাদকেরা পোশাক পুনর্ব্যবহারের উদ্যোগ নিতে বাধ্য হবেন। সেজল সচদেবের পাড়ায় এখনও এমন কন্টেনার নেই, তবে শিগগিরই আরও অনেক জায়গায় তা বসানো হবে। তবে ক্রেতারা যদি পোশাক আরও বেশি দিন পরেন এবং ঘন ঘন বদলানো কমান, সেটাও অনেক বড় সাহায্য হবে, কিন্তু সে এক অন্য গল্প। নতুন কাপড় কেনাটা কেবলমাত্র আপনার আমার জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই ক্ষতিকর। আর সেজন্যই মিতব্যয়ী হওয়াটা এখন ট্রেন্ডি হয়ে উঠেছে। ব্যবহৃত কাপড় কেনা দায়িত্বশীল পোশাক ব্যবহারের সবচেয়ে ভালো উপায় এবং ফাস্ট ফ্যাশনের সবচেয়ে ভালো বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু কেবলমাত্র সস্তা কাপড় কিনলেই কি আমরা অতিরিক্ত ব্যবহারের অপরাধ বোধ থেকে মুক্তি পাবো? চলুন ফাস্ট ফ্যাশনের বিকল্প হিসেবে ব্যবহৃত কাপড়ের উত্থান নিয়ে আর একটু আলোচনা করা যাক। So I want to get a আমি black একটি t-shirt. কালো টি-শার্ট Nothing কিনতে চাই। fancy, just জমকালো 100% কিছু নয়, cotton পুরোপুরি because I want to সুতির wear it হলেই in হবে, summer. কারণ But আমি I don't গরমে want to get সেটা it পরতে new. চাই। Not just কিন্তু because I'm আমি on a budget, নতুন but কাপড় also কিনতে because চাই I না। don't want to add to the mess. It's very জায়গাটা বেশ কেতাদুরস্ত। industrial chic in here. বোঝাই যাচ্ছে পুরনো জিনিসের বাজার এখন বেশ জাঁকিয়ে বসেছে। There's so এত much স্টাইল, style. নিজেকে Makes সাদামাটা me মনে feel pretty হচ্ছে। basic. দোকানটি ক্লারা মেটস্কার্ডের। প্রতিদিন তিনি ৭৫ কেজি জামা কাপড় প্যাকেট থেকে বের করেন, কিন্তু সব তিনি বিক্রি করতে পারেন না, কিছু বাদ যায়। Sowas zum Beispiel এটা packe এখানে ich রাখা nicht in হবে den না। Laden, sowas natürlich শতভাগ aus, পলিয়েস্টারের তৈরি weil জিনিস das আমি ist বাদ aus দিই। Polyester. Das প্রাইমার্ক আর ist শিনের stärker মতো geworden, ব্র্যান্ড বাজারে seit আসার so পর এগুলো Primark আরো und বেড়েছে। Shein. আমি Ja, হাতে নিলেই dann বুঝতে habe ich পারি die এটা Teile in der একদম Hand বাতিল und das ist জিনিস। wirklich, das ist einfach ja für den Müll produziert. এটা শুধু ক্লারার একার সমস্যা নয়। লিজ রিকেটসের ফাউন্ডেশন ঘানার সমুদ্রতট থেকে প্রতি সপ্তাহে 20 টন বস্ত্রজাত বর্জ্য সংগ্রহ করে।
অতিরিক্ত উৎপাদন সমাধান না করতে পারলে ফ্যাশন বর্জ্যের সংকট কাটাতে পারবো না। সমীক্ষায় দেখা গিয়েছে তৈরি হওয়া পোশাকের 10 থেকে 30% কোনোদিন বিক্রি হয় না, কেউ পরেও না। পুনর্ব্যবহারের মতো বিষয় উন্নতি হলেও তা যথেষ্ট নয়, কারণ আমরা ক্রমাগত আরো বেশি জিনিস তৈরি করে চলেছি। প্রতি সপ্তাহেই নতুন কালেকশন বাজারে এলে আসল উদ্দেশ্যই মার খেয়ে যায়। পোশাক তৈরির জন্য সুতো সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করতে প্রচুর দূষণ হয়। মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের 2 থেকে 10% এখান থেকেই আসে। বিশ্বজুড়ে বিমান ও জাহাজ চলাচলের চেয়েও এই পরিমাণ বেশি। তবে আশাও আছে, শুধু পুরনো জামা আবার বিক্রি বা মেরামত করে ব্যবহার করেই এই নির্গমন 2030 সালের মধ্যে 16% নামিয়ে আনা সম্ভব। সৌভাগ্যবশত এখন আরও বেশি মানুষ পুরনো জিনিস কেনাবেচায় আগ্রহী হচ্ছেন। ক্লারার দোকানটি 2018 সালে চালু হয়েছিল। এখন সারা জার্মানিতে একই ব্র্যান্ডের আরও 12টি দোকান আছে। পুরো শিল্পটাই বড় হচ্ছে। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়েই এটা ঘটছে। নীলের সংস্থা দেখেছে 2024 সালে বিশ্বব্যাপী সেকেন্ড হ্যান্ড বাজারের মূল্য ছিল 22,700 কোটি মার্কিন ডলার। অ্যাপল পণ্যের চেয়ে একটু নিচে এটি, তবে মোটামুটি একই রকম বলা যায়। অর্থাৎ বুঝতেই পারছেন সংখ্যাটা সত্যি বিশাল। এখন নতুন পোশাকের চেয়ে পুরনো পোশাকের বাজার 2-3 গুণ বেশি দ্রুত বাড়ছে। বিশেষ করে অনলাইনে বিক্রি বাড়ছে দ্রুত। 2024 সালে যুক্তরাষ্ট্রে পুরনো পণ্য বিক্রির 88% টাকাই এসেছে অনলাইন লেনদেন থেকে। অবশেষে আমি দোকানে একটা কালো টি শার্ট খুঁজে পেলাম। এটা বেশ অন্যরকম। কিন্তু যা চাইছিলাম তার চেয়ে একটু বেশি দাম। ভাবছি এবার অনলাইনে খোঁজা যাক। অনলাইনে ব্যবহার করা কালো টি শার্টের বিশাল সম্ভার। আমি ইবে বা ভিন্টেডের মতো জায়গায় অন্য গ্রাহকের থেকে সরাসরি কিনতে পারি, অথবা আমি সেলফি বা আমেরিকার থ্রেড আপের মতো কোম্পানিতেও খুঁজতে পারি। এরা অন্যদের কাছ থেকে জামা কাপড় কেনে, তারপর বাছাই করা, তালিকায় তোলা আর পাঠানো সব দায়িত্ব নিজেরাই সামলায়। কিছু অতি পরিচিত মুখও এই ব্যবসায় নেমে পড়েছে। খুচরো বিক্রেতারা এই সুযোগ কাজে লাগাতে চায়, বারন্ত এই বাজারের ভাগ চায়। লুলুলেমন, জারা, নর্থ ফেস এমনকি শিনেরও এখন নিজস্ব পুনর্বিক্রয় কেন্দ্র আছে। সেলফিকে স্বাধীন মনে হলেও এর মালিকানার সিংহভাগ H&M এর হাতে। Selfie even সেলফি gives me the হিসেব stats দেখাচ্ছে on how নতুনের many বদলে এই emissions and শার্টটা water I কিনলে save কতটা কার্বন if I grab নির্গমন this আর জল shirt instead বাঁচবে। of a new one. আমি পোশাক পুনর্ব্যবহার আর আরো সুন্দর পৃথিবী গড়ে তোলায় অবদান নিয়ে খুশি হতে পারি। Makes me feel like a নিজেকে hero কেনাকাটার হিরো for মনে হচ্ছে। shopping. কিন্তু এখানে একটা ফাঁক আছে। এই পুনর্বিক্রয় প্রকল্পের মধ্যে কয়েকটা খোলাখুলিভাবে ব্র্যান্ডের নতুন পোশাক বিক্রির সঙ্গে সম্পৃক্ত। So I'm on Zalando এটা জালান্ডোর pre-owned, পুরনো so পণ্যের all বিভাগ। of their second-hand হঠাৎ দেখি stock. নতুন জুতার And বিজ্ঞাপন। boom, there's a sponsored post for পুরনো new না হলেও trainers. এটা চুপি চুপি Not সামনে second-hand, নিয়ে আসা just হয়েছে, slid into আর the তাতে feed. ক্লিক And করলে once I click নিচের on নতুন it, জিনিসের কথা বলা হচ্ছে। The recommendations below ধুরন্ধর। are also all new stock. এ ব্যাপারে জিজ্ঞাসা করলে জালান্ডো জানিয়েছে তারা কেনাকাটার অভিজ্ঞতা সহজ করতে চায়। পুরনো পণ্য কেনেন এমন ক্রেতার 40%-এরও বেশি একই অর্ডারে নতুন জিনিসও কেনেন। লুলুলেমন, নর্থ ফেস এবং আরও অনেক জায়গায় আমি আমার পুরনো জিনিস বদলে নিতে পারি যদি সেটা ওদেরই পণ্য হয়। বিনিময়ে আমি স্টোর ক্রেডিট পাই। শার্টের জন্য $5, জ্যাকেটের জন্য $25। কিন্তু কৌশলটা এখানেই। এই ক্রেডিট শুধু নতুন পোশাকের জন্যই ব্যবহার করা যাবে, পুরনো জিনিসের জন্য নয়। অর্থাৎ এটা ওদের নতুন পণ্যের ব্যবসায়ী বাড়াচ্ছে। আর কালো শার্ট খোঁজার জন্য আমি যতই ঘোরাঘুরি করছি, ততই এমন সব বিক্রির কৌশল নজরে আসছে যা বড্ড চেনা মনে হচ্ছে। জালান্ডো রিনিউডে আমি 30 ইউরোর বেশি কেনাকাটা করলে বিনামূল্যে ডেলিভারি আর ফেরত দেওয়া যাবে। আর সেলফি আমাকে বলছে গরমে পরার এই পোশাকটা পাওয়ার এটাই আমার শেষ সুযোগ। Consumers think that if they ক্রেতারা don't ভাবেন buy it now, এখনই না they're কিনলে gonna regret পরে it tomorrow. পস্তাতে হবে। And this urgency এই জরুরি makes ভাবনাটাই ক্রেতাদের ঝোঁকের মাথায় consumers কিছু কিনে ফেলতে following their বাধ্য করে। impulse to actually buy this offer. আমার কেনার তালিকায় যাতে আরো বেশি জিনিস জমা হয় সেজন্য নানা কৌশল রয়েছে। আমরা এই কোম্পানিগুলোকে তাদের পুনর্বিক্রয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন করেছিলাম। সেলফি উত্তরে জানায় তারা এই উদ্বেগের কারণ বোঝে যে এই কৌশল অতিরিক্ত ভোগের অভ্যাস তৈরি করতে পারে। তবে মূল পার্থক্যটা হলো কি কেনা হচ্ছে। সেলফির মাধ্যমে বিক্রি হওয়া প্রতিটি জিনিস আগে থেকেই বাজারে ছিল। তাহলে প্রশ্ন হলো, আমি কি পুরনো জিনিসও অতিরিক্ত কিনে ফেলতে পারি? এটা জানতে আমি একটু গভীরে যাচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। এই সমীক্ষায় আমাদের পোশাকের পরিবেশগত প্রভাব হিসাব করা হয়েছে। আপনি নতুন কিনলেন না পুরনো সেটা বড় কথা নয়, আসল হলো আপনি সেটা কতবার পরছেন। ধরুন 3 জন সাধারণ ক্রেতা একটি শার্ট কিনেছেন। বিলি সেটা 80 বার পরে, আর রবিন পরে গড়ে 40 বার। কিম মাত্র 10 বার পরেই সেটা ফেলে দেয়। তাই বিলির চেয়ে কিমকে অনেক বেশি শার্ট কিনতে হবে। এই চার্টে এদের প্রত্যেকের কার্বন নির্গমনের পরিমাণ দেখাচ্ছে।
পুরনো পোশাক কিনলে বারগুলো ছোট হয়ে যেত, কিন্তু একেবারে শূন্য হতো না। গবেষকরা দেখেছেন সেটা আরেকজনকে বিক্রি করার পরেও একটি শার্ট তৈরির পরিবেশগত ক্ষতি তার সারা জীবন ধরেই থেকে যায়। অর্থাৎ নতুন টি শার্ট কিনে বারবার পরার বদলে পুরনো টি শার্ট কিনে দু একবার পরে ফেলে দিলে পরিবেশের ক্ষতি বেশি হয়। সোজা কথায়, পুরনো জিনিসের কেনাকাটা মানেই যা খুশি কেনার ছাড়পত্র তা নয়। আমাদের নিজেদের কাছে থাকা পোশাকগুলো আরো ভালো করে ব্যবহার করতে হবে। আমরা যদি পুরনো পোশাকের বাজারকেও চটজলদি ফ্যাশনের মতো বানিয়ে ফেলি, তবে পৃথিবীর ভোগান্তি সেই একই থাকবে। আমরা কি ধরনের পোশাক পরছি এবং তা কিভাবে তৈরি হচ্ছে, সেই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি আমরা অবশ্যই ফ্যাশনেবলও থাকতে চাই। আচ্ছা, কেমন হয় যদি আপনার পরা জ্যাকেটটি জীবন্ত হয়? শুনতে নিশ্চয়ই অদ্ভুত লাগছে। আসলে ব্রাসেলসে একটি ফ্যাশন হাউস কাপড় তৈরি করছে মাশরুম থেকে। আমরা এমন এক নারীর গল্প শুনবো যার বৈজ্ঞানিক পরীক্ষা ভবিষ্যতের ফ্যাশন ট্রেন্ড তৈরি করতে পারে। জীবন্ত কিছু থেকে ফ্যাশন, আনা ওলোলা দে সাঙ্গোসানিয়া ঠিক সেটাই করছেন। তিনি ছত্রাক দিয়ে এই জ্যাকেটটি বানিয়েছেন। সত্যি বলতে আমি গর্বিত। এটা আমার জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল। ছত্রাকের তৈরি এই চামড়া জল নিরোধক ও পচনশীল। তিনি এমন এক অভিনব উপাদান তৈরি করতে চান যা জীবন্ত প্রাণীর মতোই নিজেকে সারিয়ে তুলতে পারবে। তবে সে কথায় পরে আসছি। ব্রাসেলস ফ্রি ইউনিভার্সিটিতে এই জৈব প্রকৌশলী আমাদের দেখাচ্ছেন তিনি কিভাবে এই জৈব কাপড় বানান। এটা হলো মাইসেলিয়ামের চামড়া। আসলে এটা মাশরুম। এখন এটা তোলার সময় হয়ে গেছে। আমি তরলের ওপর এর আস্তরণ তৈরি করে এখন সেটা তুলে নিচ্ছি, যাতে পরে এটা দিয়ে কাপড় বা অন্য কিছু বানানো যায়। সবকিছুই এই পেট্রি ডিশে শুরু হয়েছিল। জঙ্গলে জন্মানো মাইসেলিয়াম ছত্রাকের শেকড়গুলোই কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি করেন আনা। মাত্র 3 সপ্তাহের মধ্যে সরু সুতোগুলো বেড়ে উঠে নিজেদের মধ্যে জট পাকিয়ে এই কৃত্রিম চামড়ার স্তর তৈরি করে। চামড়া সংগ্রহের সময় আমি সবসময় খুব উত্তেজিত থাকি। দেখার চেষ্টা করি আগের বারের চেয়ে আলাদা কিছু হলো কিনা বা কেন হলো। এই নিয়ে হাতে কলমে কাজ করতে আমার খুব ভালো লাগে। এগুলো হাতে করে ধরতে, এগুলো নিয়ে কাজ করতে আমার বেশ লাগে। জেলির মতো স্তর থেকে তিনি চামড়াটা আলাদা করেন, ঠিক যেমন চর্বি থেকে আসল চামড়াকে আলাদা করা হয়। এটা দিয়ে পরে পোশাক বানাতে চাইলে এর উপরিভাগ একদম সমান আর মসৃণ হতে হবে। নমনীয় রাখার জন্য আমি গ্লিসারিন নামের একটি প্রাকৃতিক উপাদান দিয়ে চামড়াটির প্রক্রিয়াকরণ করছি। মরে যাওয়া গাছের পাতা যেমন ঝরে গেলে শুকিয়ে মচমচে হয়ে যায়, এখানেও এই উপাদানটি না দিলে চামড়ার ঠিক সেই দশাই হবে। আমি চাই এটা যেন নরম আর সজীব থাকে, ঠিক যেন জীবন্ত কিছু। আনার ভাবনা চিন্তা আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ধরুন আপনার জ্যাকেটটা ছিঁড়ে গেল আর তার ভিতরে থাকা কিছু সুপ্ত কোষ জেগে উঠে একদম নিয়ম মেনে ঠিক সেই জায়গাটা সারিয়ে তুলল। এটাই আমাদের অন্যতম লক্ষ্য, আর এটা নিয়েই গবেষণা চলছে। জীবন্ত ছত্রাকের পোশাক তৈরির ধারণা আনাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। 2025 সালের মিলান ডিজাইন উইকে ছত্রাকের এই জ্যাকেট প্রদর্শিত হয়, যা তার এই ধারণাকে আরো অনেকের কাছে তুলে ধরেছে। জিনিসটা দেখতে সুন্দর হওয়া জরুরি, যাতে এর নিজস্ব একটা নান্দনিকতা থাকে। মানুষ যেন দেখে ভাবে, বাহ, এটা তো নতুন উপাদান, কিন্তু এভাবেও একে ব্যবহার করা যায়। এটা দেখতেও ভালো হতে পারে, পাশাপাশি এটা পচনশীল। আনার এই পুরো প্রজেক্টের তদারকি করছেন অ্যালিস এলসেকার। আনাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। একজন বিজ্ঞানী তার নিজের ক্ষেত্র ছেড়ে ডিজাইনের মতো সম্পূর্ণ আলাদা জগতে আসছে। এটা সচরাচর দেখা যায় না। ও সেটা ঘটিয়েছে এবং নামকরা প্রদর্শনীতে নিজের কাজ পৌঁছে দিয়েছে। কিন্তু আনার এই অদম্য উৎসাহের উৎস কোথায়? ফ্রেঞ্চ নাইজেরিয়ান এই তরুণী নিজের চোখেই দেখেছেন ইউরোপের বাতিল জামাকাপড় কিভাবে আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। এমন কিছু তৈরি করা যা কোনোদিন পচে না আর শেষে জঞ্জাল হয়ে পড়ে থাকে, তার বদলে প্রকৃতি থেকে কাঁচামাল নিয়ে কিছু তৈরি করুন, ব্যবহার করুন, শেষে তা পচে গিয়ে আবার প্রকৃতিতেই ফিরে যাক। তার এই পোশাক এখনো বড় পরিসরে উৎপাদনের জন্য তৈরি নয়। তবু আনার এই যাত্রা প্রমাণ করে ফ্যাশনের ভবিষ্যৎ একই সাথে পরিবেশ বান্ধব, অভিনব এবং স্টাইল দুরস্ত হতে পারে। পছন্দের ফ্যাশন আমাদের দৈনন্দিন জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে।
নতুন পোশাকের ক্ষেত্রে আমরা সবার আগে যে বিষয়টি লক্ষ্য করি তা হলো রং। সঠিক রং আমাদেরকে অনেক বেশি সুন্দর এবং স্বাচ্ছন্দ্য অনুভব করায়, কিন্তু বিষাক্ত রং শ্রমিকদের স্বাস্থ্য আর পরিবেশ উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর, আর তাই ফ্যাশন শিল্পে রঙের এই বিপদের দিকটিও রয়েছে। আপনাদেরকে এবার নিয়ে যাব তিরুপুরে, যেখানে প্রাকৃতিক রং একটি স্মার্ট এবং পরিবেশ বান্ধব বিকল্প হয়ে উঠেছে। লাল উর্বরতা ও সমৃদ্ধি, আর হলুদ জ্ঞান ও আনন্দের প্রতীক। ভারতীয় শাড়িগুলো চোখ ধাঁধানো বর্ণচ্ছটায় উজ্জ্বল হয়ে থাকে। জমকালো একটি শাড়ি তৈরি করতে 9 মিটার পর্যন্ত কাপড় এবং প্রচুর রং প্রয়োজন হয়। আমরা এসেছি পশ্চিম তামিলনাড়ুর তিরুপুরে। এটি বস্ত্রশিল্পের শক্ত ঘাঁটি। এখানে 10 লক্ষেরও বেশি মানুষ কাপড় তৈরি করেন, যা ভারতের চাহিদা মিটিয়ে রপ্তানিও হয়। কয়েকশো কোটি টাকার এই শিল্প পরিবেশের উপর বড় প্রভাব ফেলে। রং কারখানার বর্জ্য জল প্রায়শই নদীতে ফেলা হয়, সেখান থেকে বিষাক্ত পদার্থ খেতে গিয়ে পড়ে, ফলে কর্মীরাই সব থেকে ক্ষতিগ্রস্ত হন। அந்த சாய தொழிற்சாலையில் இருக்கக்கூடிய அந்த வேலை செய்யக்கூடிய ক্ষতি এখানেই থেমে থাকে না। பாதிப்பு রং কারখানায় যারা কাজ করেন তাদের শারীরিক সমস্যা দেখা দেয়। சிரமம் இது மாற তারা শ্বাসকষ্ট, চর্মরোগ ও অন্যান্য রোগে আক্রান্ত கையில হন। এந்த মুড়ি তাদের হাত ও পায়ের লোম ঝরে যায়। தண்ணிக்குள்ள தான் তারা কৃত্রিম রাসায়নিক রঙের মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকার কারণেই এই ঘটনা ঘটে। இது மாதிரி இருக்காது, எல்லாமே அதெல்லாம் போயிடும், பார்த்தா முழு முழுன்னு இருக்கும்। গ্ল্যাডি অ্যালেক্স পুরনো দিনের মতো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই ভিন্ন উপায়ে কাপড় তৈরি করতে চাইতেন। ছোটবেলায় তিনি বাবার কাপড়ের কারখানায় অনেক সময় কাটিয়েছেন। For 14-15 years இருக்கும்போது அவங்க வந்து ஒரு சும்மா ஏதோ பேசிட்டு இருக்கீல சொன்னாங்க, இந்த கலையில இருந்து தான், மீன் இலையில இருந்து தான் இந்த கலர் எடுப்பாங்க பாப்பா அப்படின்னு சொன்னாங்க. சோ அப்பதான் எனக்கு ஒரு ஆமா இல்ல ஃபர்ஸ்ட் கலர் வந்து இப்படி இருந்தானே வந்திருக்கும், அப்புறம் அதுல இருந்து இந்த கலர்ல இருந்து இது பண்ணலாம் அந்த மாதிரி. ஒரு ஏதாச்சும் ஒரு காய் எடுத்தோம் அப்படின்னா அதை தேய்ச்சி பார்த்தா இந்த கலர் வரும், அப்பிருந்து அது ஒரு எனக்கு ஒரு ক্রেজ। রঙের কাজ করতে গিয়ে তার বাবা ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনা তাকে তাগিদ যোগায়। অনেক পরীক্ষা নিরীক্ষা করে আজ তিনি পরিবেশ বান্ধব রং তৈরি করা শিখেছেন। இயற்கையிலிருந்து சாயம் எடுத்து জামাকাপড়ে துணிகளுக்கு রং ব্যবহার சாயமேற்றி அதை আমাদের கார்மெண்ட் পূর্বসূরিদের இது মতোই பாத்தீங்கன்னா আমরা நம்மளோட প্রাকৃতিক முன்னோர்கள் জিনিসের இப்படிதான் সামান্য சாயம் রদবদল எடுத்திருப்பாங்க, ঘটিয়ে তা அதை থেকে வந்து রং நம்ம இப்ப বের করি। புதுப்பிச்சு இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி রং நாங்க তৈরি করতে மாடிஃபை আমরা பண்ணி கொண்டு পাতা, வந்திருக்கிறோம்। லைக் বীজ விதைகள், ও গাছের மரப்பட்டை, বাকলও ব্যবহার இலைகள் করি। இதுல এல்லாம் இருந்து சாயம் எடுக்கிறோம்। সমস্ত উপাদান আঞ্চলিকভাবে সংগ্রহ করা হয়। நாங்க வந்து நிறைய প্রাকৃতিক রং তৈরি இயற்கையான করতে பொருட்கள்ல আমরা இருந்து নানা জিনিস சாயம் ব্যবহার எடுக்கிறோம்। করি। আমরা அதுல কমলা பாத்தீங்கன்னா রঙের জন্য அனாட்டோ রতঞ্জ, அனாட்டோ আর அப்படிங்கிறது வந்து নীল ஒரு রঙের ஆரஞ்சு জন্য கலர் பேஸ்டான আভুরি ஒரு বা கலர் নীল வரும்। গাছ ব্যবহার அடுத்தது করি। அவுரி இண்டிகோ அப்படின்னு এর சொல்லுவாங்க, পাশাপাশি அதுல இருந்து আমরা ப்ளூ கலர்। ডালিমের খোসা, அடுத்தது மாதுளை হরিতকি, ஓடு, হরিতকির கடுக்காய், ফুল கடுக்காய் এবং பூ, আরো இந்த অনেক மாதிரி দুর্লভ நிறைய উপাদানও ব্যবহার மூலப்பொருட்கள்ல করি। இருந்து நாங்க சாயம் எடுக்கிறோம்। বস্ত্রশিল্পের ক্ষেত্রে ভারত বিশ্বের প্রথম সারিতে রয়েছে। এখানে 1700টি বড় ও মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রায় 15 লক্ষ ক্ষুদ্র প্রস্তুতকারক কাজ করছেন। শিল্প বিশেষজ্ঞদের ধারণা কেবল 2025 সালেই এখান থেকে 8,000 কোটি ইউরোরও বেশি মূল্যের পণ্য বিক্রি হবে। কিন্তু এখনো পর্যন্ত পরিবেশ বান্ধব উপায়ে তৈরি কাপড় বিরল। இதை ஆரம்பிச்ச புதுசுல প্রাকৃতিক রঙে রাঙানো পোশাক மக்களுக்கு শুরুর கொண்டு দিকে சேர்க்கறது வந்து মানুষ ரொம்பவே মেনে ஒரு নিতে চাননি। சேலஞ்சிங்கான তারা டாஸ்கா தான் ভাবতেন இருந்துச்சு। দু அதாவது তিনবার இதுல ধোয়ার சாயம் পরেই போட்டா এই அப்படியே রং கழுவுனா ফিকে হয়ে যাবে। போயிரும் அப்படிங்கிற மாதிரி ஒரு আমরা தாட் இருந்துச்சு। তাদের আমাদের இல்ல நீங்க পণ্য இதை মাত্র இதை யூஸ் একবার பண்ணி ব্যবহার করে பாருங்க দেখার அப்படின்னு অনুরোধ சொல்லி করলাম। அப்புறம் அவங்களுக்கு এখন பிடிச்சு তারা அவங்களே আমাদের ஒரு নিয়মিত எங்க ரெகுலர் গ্রাহকে கஸ்டமர் পরিণত ஆயிட்டாங்க। হয়েছেন। இதோட மார்க்கெட் প্রয়োজনের வந்து இப்போ তাগিদে எங்களுக்கு আমাদের இருக்கிறது ব্যবসা வந்து এখন அப்ராட்ல বিদেশে தான் পৌঁছেছে। இருக்கு। ஸோ அவங்களுக்கு வந்து তাছাড়া இதோட தேவையா বিদেশে ஜாஸ்தியா প্রাকৃতিক இருக்கு, রঙের பிளஸ் இதை উপকারিতা பத்தின সম্পর্কে ஒரு সচেতনতাও அவேர்னஸ் রয়েছে। இருக்கு, விழிப்புணர்வு இருக்கறனால আশা করি அங்க অদূর வாண்டட் ভবিষ্যতে ஜாஸ்தியா ভারতেও இருக்கு। এই இது সচেতনতা போக போக ছড়িয়ে நம்ம পড়বে। நாட்டிலையும் வரும் அப்படின்னு நான் நம்புறேன்। কিন্তু ব্যাপক হারে উৎপাদিত পণ্যের সাথে মোকাবিলা করতে গেলে শুধুমাত্র সচেতনতাই যথেষ্ট নয়। இப்போதைக்கு பார்த்தா இதோட তুলনামূলকভাবে விலை வந்து বলতে গেলে மற்றதுல இருந்து ஒரு আমাদের 2 மடங்கு পণ্যের ஜாஸ்தியா দাম தான் இருக்கும்। বর্তমানে இப்போ বাকিদের இதே வந்து তুলনায় அந்த দ্বিগুণ। க்ரௌட் கஸ்டமர்ஸ் তবে க்ரௌட் கொஞ்சம் গ্রাহকের সংখ্যা ஜாஸ்தியாகும் বাড়লে போது কাঁচামাল நம்ம সস্তায় ஆட்டோமேட்டிக்கா পাওয়া ரா যাবে। மெட்டீரியல்ஸ்ல இன்னும் ফলে கொஞ்சம் கம்மியான விலைக்கு উৎপাদনের நம்மளுக்கு খরচ கிடைக்கும்। কমবে। ஸோ তাই டிமாண்ட் চাহিদা বাড়লে ஜாஸ்தியாகும் போது দামও কমিয়ে আনা உங்களுக்கு பிரைஸ் সম্ভব வந்து হবে। நார்மல் பிரைஸ்க்கு வந்துரும்। গ্ল্যাডি অ্যালেক্স পেশায় একজন শিক্ষক হলেও বহুকাল পড়ানোর থেকে দূরে আছেন। বর্তমানে তিনি তার 7 পুরুষ ধরে চলা পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। তার হাত ধরেই আজ এই ব্যবসা পরিবেশ বান্ধব হয়ে উঠছে। আজকের মতো এই পর্যন্তই। স্টাইল আর স্থায়িত্ব এই দুটো একসঙ্গে হলে তো ভালোই,
সৃজনশীলতা আর সচেতনতা ফ্যাশনকে সমস্যা নয় বরং সমাধানের অংশ করে তুলতে পারে। আপনি কি নিজস্ব ফ্যাশনের ক্ষেত্রে আরো অনেক বেশি টেকসই হওয়ার চেষ্টা করছেন? তাহলে আপনার টিপসও আমাদেরকে শোনান। এমন আরো অনেক প্রতিবেদনের জন্য ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।